রাখবেন লতে 10 দিন মানে 10 কার্য দিবস। স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো, পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে। যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে। কোন রকম বদ মতলব বাজে মতলব আমার নাই। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু। আমি মনে করি ইশতাক যে জাজমেন্টটা আসছে এটা ইশতাকের দোষ না, জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল। এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো, আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টেরই রায়, নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো, তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না। এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো। আপনি তো জানেন সরকার, আপনি সাংবাদিক, সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে, সেটা নরমালি আপিল করে। আপিল করলে এই সিচুয়েশনটা হতো না। এখানে কোনো রকম বদমতলব কোনো পক্ষপাতিত্ব কিছু নাই। আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি। দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না, কারণ দুই রকম ভাবেই এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা, সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি। ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা জনাব তাপসের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবে না, এটা কেউ কেউ বলছে। আমি একটু প্রশ্নটা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা, মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা? প্রফেসর আসিফ নজরুল আমি বলি, ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা। তো ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে? এটা তো অ্যাবসার্ড কথা। সেকেন্ড কথাটা হচ্ছে শাহাদত সাহেবের যেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের। তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ। উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র দায়িত্বে এসেছি। আমরা খুব বেশি কনসালটেশন খুব বেশি কনসালটেশন হওয়ার আগে উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ করিয়ে দিয়েছেন। আর শাহাদত সাহেবের যেটা ছিল, আমি শাহাদত সাহেবের কেসটা দেখি নাই, সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই। ওইটা আমাদের একটা মিস্টেক ছিল। এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে, যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে, যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি শোরগোল হচ্ছে, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, আমি আমার যারা কনসার্ন লিগ্যাল অ্যাডভাইস করেন, যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে, আমি তখন 100% কনভিন্সড হয়েছি যে না, প্লেন চেঞ্জ করা যায় না। এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে। ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না, মানে এক যাত্রায় পৃথক ফল। এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন। এইটা আবার 2 দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন, পুরো রাষ্ট্র কাঠামোর জন্য ব্যবহার করা হইতেছে। এইটা একটু আমি একটু আপনাকে বলি, জি, আমি যদি আপনাকে এভাবে বলি, হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে, আসিফ সেই ভুলটা করতে চায় নাই, এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। আর সমস্যাটা দেখেন আপনি, আপনাকে আমি বলি, যখন ইশতাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল, তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল। নূর আমাকে বলতেছে, নাম ধরে ধরে বলতেছি, যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা 6000 লোকের লিস্ট করেছে, কাউন্সিলর এরকম সহ, এবং তারা নূরকে বলছে, স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে, আমাদেরও দিয়ে দিবে। সারা দেশে যত কাউন্সিলর আছে, ইউনিয়ন পরিষদ মেম্বার আছে, কমিশনার আছে, সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকটেড ঘোষণা করতে হবে। তাহলে আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন, এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করবো, এটা একটা এথিক্যাল পয়েন্ট। এবং এই এথিক্যাল পয়েন্টে আমি আপনাকে বলি, এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না, এটা আদালতের এই রায় ফলটি এটার বিরুদ্ধে আপিল করতে হবে, এটা তাদের দায়িত্ব ছিল। এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসনেস নাই। বিএনপি 10টা ভালো কাজ করলে 10টা ভালো কাজ আমি সমর্থন করব, কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল করেছে বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েন্স হলে ভোট করেছে, সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে। ওকে, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ভুল না করার ইচ্ছা, 6000 নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হইতেছে কিনা সেইটা
এটা একটা দল থেকে এটা নিশ্চয়ই দর্শকরা, আমরা নিশ্চয়ই দেখবো এটার মধ্যে আর কি হয়। কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রফেসর আসিফ নজরুল, সেটা হচ্ছে দেখেন খালেদ, আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি। দেখেন, আমি এই 15 বছরে বিএনপি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম আত্মত্যাগ করেছে, যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে, কত লোক সর্বশান্ত হয়েছে, কত লোক আহত হয়েছে, কত লোক গুম হয়েছে, এই পুরা কষ্টের প্রতি 15টা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন। আমি যখন বেগম খালেদা জিয়া যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না, বিবৃতি দেখেছি, বাংলাদেশে প্রতিনিধিত্ব আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রসঙ্গ করে বলে রাখি, ডক্টর ইউনূসের পক্ষেও যখন বিবৃতি নিতে গেছি, আমাকে এই সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে, সবকিছু তো ইমেইলে আছে। আমি যখন আরো 10-15 বছর পর জীবনে লিখবো, আপনার অবাক হয়ে যাবেন। তো আমি যে এই দলটার প্রতি এত সিম্প্যাথেটিক মানে কি, আমি ওনাদেরও তো ভুল হওয়া সম্ভব, ওনারা 10টা কাজ ভুল করে একটা তো ভুল হতে পারে, যে ভুলটা আমি বলবো না। তো আমি তো ভাই না, আমার ইমান থেকে আমি বলেছি বিএনপির এই সিদ্ধান্তটা ভুল ছিল। সেটা দুই পক্ষেই আছে প্রফেসর আসিফ নজরুল। আমার মনে আছে যে আমি বন শহরে থাকতাম, প্রফেসর ইউনূস ভিসবাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন, তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে 2টি লাইন তার সাথে কথা বলে, মানে ক্যামেরার সামনে কথা বলে, ক্যামেরার আড়ালে অনেকক্ষণ কথা বলে। দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে, কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না। আসলে ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা শত্রুতে পরিণত হয়েছি। সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশে, আপনি স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার। উনি নিউ ইয়র্ক এসেছেন, নিউ ইয়র্কে কথা বলতে চেষ্টা করছি, তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি, এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার। উনি আমারে বাদে সবার ইন্টারভিউ দিচ্ছেন। যাই হোক, খাওয়াবার এটা উনার ইচ্ছা। কিন্তু আমি স্যারকে জিজ্ঞেস করব। আচ্ছা স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ, মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত 30 বছরে, সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা। এমনকি আপনাকে গালি দিলেও, মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না। কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি 2 মাস ধরে গ্রেপ্তার। সাব্বির না কি নাম, তিনি জননিরাপদ, সাব্বির নাম, সরি আমি সাব্বির না কি নাম না, তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার। তিনি জননিরাপত্তা আইন ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত। বিগত আমলে প্রণীত এইসব আইন দিয়ে একটা ইউটিউবারে প্রফেসর নজরুল, মানে আমার আর কিছু বলার নাই। মানে আপনি, মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন, বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে। আমি আপনাকে খালেদ বলি, একটা কথা হচ্ছে কি, আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, আপনি বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি, বাংলাদেশে কোনো আমলে এটা ছিল না। আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন, আমার ক্ষেত্রে কত মিথ্যাচার, কত জঘন্য চরিত্র হনন তারই কথা। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে, পেনাল কোড বলেন, সন্ত্রাস দমন আইন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্রহানি কর, মিথ্যা কথা, আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এর জন্য কি কেউ মামলা করেছে? আমাদের ইউনূস স্যারের বিরুদ্ধে করা হয়েছে, রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে, আমাদের সালাউদ্দিন স্যারের বিরুদ্ধে করা হয়েছে, কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে। এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি? আমরা করি নাই। এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে ডিল করে, আমি আপনাকে অনেস্টলি বলি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো। আপনি জানেন, আমরা একটা ভঙ্গুর, একটা মানসিক শক্তির পুলিশ, ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে। এই পুলিশের মধ্যে হয়তো 30 জনের অন্তরে এখনো বাকশাল, এই মধ্যে হয়তো 30 জন বিএনপি তারা ভাবে তারা বঞ্চিত, 20 জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত, এবং তাদের সে মরাল স্ট্রেংথ নাই। এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায়, মব কালচার এত বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না, স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এত অ্যানার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। এখানে সবকিছু ঠিক মতো করা যায় না। আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন, যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিগদের মধ্যে, আপনি তো তখন পাবলিকলি করতে পারবেন না। কাজে পাবলিকলি করা হয় না দেখে আমাদের, আমি বা অন্য
উপদেষ্টা না ভাববেন না। আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু মানে একটু জরিপের করছিলাম, সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে প্রধান শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? প্রশ্ন জি জি জি। আচ্ছা, আমি একটু জরিপের ব্যাপারটা বলি যে আমরা প্রশ্ন করেছিলাম লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হবে। প্রিয় দর্শক, এর মাধ্যমে নির্বাচন নিয়ে মতবিরোধ দূর হবে কিনা? শতকরা 64% দর্শক মনে করছেন যে দূর হবে, শতকরা 36% মনে করছেন দূর হবে না। 31,000 দর্শক ভোট দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আপনি যেটি বলছিলেন যে আসলে এই সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরললেস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে একটা হার স্বীকারই করেন। এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতেন, একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক, তারপরে হচ্ছে যে ওগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার, তো একটু ভালো হচ্ছেন আর কি স্যার, মানে কিন্তু এটা ডিগ্রিতে তফাৎ, বৈশিষ্ট্যে না স্যার। খালেদ আমি একটু বলি, হ্যাঁ আমি কিন্তু সাব্বিরের কেসটা পুরোপুরি জানি না, এক্স্যাক্টলি সাব্বির কি লিখেছে জানি না, ফলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে বলি, আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা ঢাকা টিচার আছেন, সাংবাদিক আছেন, তারা ডক্টর ইউনূসকে যেইভাবে সমালোচনা করে, এটা আপনি শেখ হাসিনা আমলে কল্পনাও করতে পারতেন। এবং আপনি আপনি দেখেন মানে এত বাজে কথা বলেছে, মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি এসব প্লিজ দেখেন, এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন ব্যবস্থা নিয়েছি? সাব্বিরের কেসটা যেটা আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে। প্রফেসর আসিফ নজরুল, আপনি শেখ হাসিনার দোর্দণ্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন, মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল, যেই কারণে আবার আলী রিয়াজ স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি। আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন, মানে হয়তো আপনাদের কিছু তো মানে ক্ষতি তো হয়েছেই, কিন্তু না খালেদ এক মিনিট, আপনি কিন্তু এই কথা আগেও বলেছেন, আমি ক্লিয়ার করি আপনাকে। আমরা যেটুক বলেছি তার চেয়ে 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম। আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে, তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ, তার বোন হচ্ছে দুর্নীতিবাজ। আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে, এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দেওয়ার জন্য। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিনদেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এরকম বহু কথা বলতে পারি নাই, যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক, সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক। আপনি প্রোগ্রামটা করতেন যখন, তখন প্রথম দিক 2018 পর ক্রমে ক্রমে কমতে আমি তো 2019 পরে চলে আসছি জার্মানিতে। আমি তবে 2018 মানে আমি শুনতে পাই, প্রফেসর আসিফ নজরুল দেখেন আমার শোনাটা কিরকম, আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোনো টেলিভিশনে, কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা, আমি তখনই আপনাকে অনুরোধ করে 3 বার 5 বার 7 বার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে, আপনার মনে আছে নিশ্চয়ই। আপনি বরং মানে আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না, আর আমিও আপনাকে নিতে পারতাম না, আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না। আচ্ছা বলি আমি পার্থক্যটা কোথায়। যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে। আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উনি যখন আমাকে বললো দেখি না কেন, আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না, দেখবো কি হবে। উনি আমাকে কি বলেছে জানেন? বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলায় পড়বো, আমরা আপনাকে ডাকবো। মানে ডাকার অবস্থা ছিল না।
আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতিকে সম্মুখীন হতে হতো। জিল্লুর বলেছে চ্যানেল আই আপনাকে আনার পর আমাকে বলতে হয়েছে যদি আসিফ নজরুলকে আমি 3 মাস 6 মাস পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না। আমি প্রোগ্রাম করতাম বাংলা ভিশনে সবচেয়ে বেশি। খেয়াল করেন আপনি, একদিনও বাংলা ভিশনে আমাকে নিতে পারে নাই, ভয়ে কাঁপতো তারা। সেখানকার লোকজন বলতো ভাই বাংলা ভিশনে পারবো না। আপনি পেরেছিলেন, মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পারতো, অনেকবার বলেছিল যায়নি। কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি, শুধুমাত্র এই কারণে পেরেছিলেন। এটা হচ্ছে আমার ধারণা। আপনি এত সরকার বিরোধী একটা ভয়, সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা তো আরো বেশি চাপ সৃষ্টি করার দরকার ছিল। আমাকে যাই হোক, আমি আর পুরোনো প্রসঙ্গে যাইতে চাই না, কিন্তু তারা শিল, কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে। আমার মনে আছে আসিফ ভাই, সরি, আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো, যখন তার না মানে সিরিয়াসলি আই এম টেলিং ইউ, আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না, আমি হচ্ছে একদম গাধা ছাড়া তো কেউ এরকম করবে। আচ্ছা যাই হোক, মনে আছে আপনি বলার। যাই হোক, এবার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলার সিদ্ধান্ত নিতেছেন কিনা, যে পপুলার সিদ্ধান্তের মধ্যে মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা। যেমন দেখেন প্রফেসর আসিফ নজরুল, আসলে প্রফেসর ইউনূসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনূসকে বলা উচিত। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলেন। করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারিগে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে খালেদ, কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি, আমি তো সরকারের স্পোকসম্যান না। হ্যাঁ, এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি। হ্যাঁ, আমার একটা কথা দেখি আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে, আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায়, বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন, যারা করবেন ইত্যাদি। ভাই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই, আমি সারাদিনই কাজ করি। আপনাদেরকে অনেস্টলি বলি, আমি সরকারের দায়িত্বে আসার আগে 4-5 ঘন্টার বেশি কাজ করতাম না। আমি এখন কমপক্ষে 12 ঘন্টা কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন, দেখেন, আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন, আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি 10 মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি, বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 10 মাসে এত কাজ করে নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী পিপিজিপি এরকম 4000 নিয়োগ দেয় নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 16,000 কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই। 16,000 কেস প্রত্যাহার করতে হয়েছে। এই কেসের যে কাগজপত্র আছে, চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে, সেগুলিকে পরীক্ষা করে। আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি, আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা শুক্রবার অফিস করেছে, তারা শনিবার অফিস করেছে, তারা বিয়ন্ড দ্য অফিস আর 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করেছে, করে এই কাজগুলা করেছে। আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি। আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি। আমরা সংস্কার কাজ, সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি। আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক, আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি। প্রত্যেক দিন রুটিন কাজ, আমার অফিসে একদিন আইসেন, এইরকম ফাইল জমে থাকে, সেই ফাইলগুলো ক্লিয়ার করতে হয়। এগুলির বাইরে এগুলি কাজ, রুটিন কাজের বাইরে। খালেদ আমাকে একটু বলতে দিবেন, আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম। আরেকটা কথা বলি আপনাকে, এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং অফিসে বসে মাঝে মাঝে 2টা বাজে কাজ করি। আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে, উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই, আমি কাজ করছিলাম সৌদি আরব, যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের প্রপোজালটা সেটা আমি নিজে করছিলাম, নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। উনি আমাকে অবাক হয়ে ফোন করছে, বলে স্যার আজকে না ঈদ, আপনি কাজ করতেছেন?
আমি অবাক বলে আমি হচ্ছে কি হয়েছে, আমার তো সময় নাই, আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে। এবং আমার কাছে দুঃখ লাগে কি যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি, আপনার খবর নেন না, আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না। আমি তো আপনার বললাম, এই যে চ্যালেঞ্জ করলাম না 10 মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে, হিউম্যানলি পসিবল। খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি, আমি প্রতিদিন এভারেজে 12 ঘন্টা কাজ করি, এখানে আমি 4-5 ঘন্টা কাজ করতাম। এবং আমি আপনাকে বলি, প্রথম একটা কথা বলি, প্রথম 2 মাস 3 মাস আমি 16 ঘন্টা কাজ করতাম, প্রথম 1 মাস আমি এভারেজে 3 ঘন্টা ঘুমাতাম। ওকে, আমি জীবনে কোনোদিন, আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম ওই লাস্ট 3 মাস এতটুকু কষ্ট করেছি, জীবনে আমি এত কষ্ট করি নাই। আমি প্রফেসর আসিফ নজরুল, আসলে আমাদের একটু সময়, আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন, আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে, কারণ অনেকগুলি বিষয়ে আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন। জি জি প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না, আমি আপনাকে কোট করছি, যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না। অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের, শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে। শোনেন, আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না। আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে বলতে হতো, মুখ চেয়ে থাকতে হতো। এগুলো আপনি জানেন, এগুলো বানানো কথা না, আমি পলিটিক্যাল কেসের কথা বলছি, নর্মাল কেসের না। এখন ধরেন তাদের তো, আমি তো আর ফোন করি না তাদের, আমি তো ডিরেকশন দেই না। জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে, জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি, আপনি হুটহাট করে জামিন দিবেন না, আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না। কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের, আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের। সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি, কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি। আমি যদি হস্তক্ষেপই করতে চাবো, আমি কি গাধা, আমি কি ওপেনলি বলবো? তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো। দুইটা বিষয় প্রফেসর আসিফ নজরুল, আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র, এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন। কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন, তখন যারা জুডিশিয়ার মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন, যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না? যে ধমকটা তো খুব ভালো ধমক, হুটহাট করে জামিন দিবেন না মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না, আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন। এটা ধমক কোথায় হলো? এটা তো সৎ উপদেশ। সৎ উপদেশ আমি তো বলেছি যে জামিন পাওয়ার যোগ্য মানে বঞ্চিত করবেন না। এখন আমরা আপিল টু আপিল কম্পেয়ার করি, ধরেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনা আমলে, আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার? ঠিক এই কথাটাই আনিসুল হক বললে, হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না, কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন, উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে, তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে, উনার আমলে যেভাবে গুম করা হয়েছে, ওই আমলের প্রেক্ষিতে মনে হতো এই লোকটার মধ্যে অশুভ কোনো চিন্তা আছে, প্রত্যেকটা কথার মধ্যে একটা অশুভ আছে। আমরা তো এগুলি করি নাই, আমরা তো কাউকে গুম করি নাই। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছেন প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার, আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না আপনারা এখন, মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাইখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা, আমি মাঝখানে আপনার কথা শুনি নাই, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল, ফারজানার উপর কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন। কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর, যেখানে গণ অভ্যুত্থানের পর, যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক, যেখানে সত্যি 1000 থেকে 1500 লোক মারা গেছে, যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে, যেখানে এত বড়, আপনি খেয়াল করেন খালেদ,
যখন এরশাদ আমলে টোটাল 9 বছরে 42 জন মারা গেছে, তারপরে মানুষ 2-3 সপ্তাহে 1000-1500 লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয়, মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে 15 বছরে তুমি আমার জামিন দাও নাই, 15 বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো, তখন বিচারক কি নিজেই ভয় পায় কিনা, বিচারক কি সেনসিটিভিটির বিচারে সে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা, সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই। এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন, তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উজ্জ্ব করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প। তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে। আর আমাদের দর্শকদের মধ্যে দুইটা জায়গায় না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে। অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব। পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না। তাকে অসম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা, আপনি আমাকে এরকম চিনেন? আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। এখন শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই। সরি, ওকে, আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো। আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে 4-5টা বিষয় নিয়ে, একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, 2 হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা, সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে, এবং বিডিআর মিউটিনি যেটা আছে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা। প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না, আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন, রাইট? হাইকোর্টে জামিন পেয়েছিলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর এগেইন ওনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে। আপনি একটু খোঁজ নিয়েন, যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটাকে আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে, আপনি একটু খোঁজ দিয়ে দেখেন। আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলতে চান শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে আমাদের পার্থক্য হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত, আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম। মামলা দেয় বিএনপির লোক, মামলা দেয় জামাতের লোক, মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাজসে, মামলা হয় ক্ষোভ থেকে, মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে, মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে, কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না। এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা ক্ষুব্ধ, বিরক্ত, বঞ্চিত, মর্মাহত, ক্রুদ্ধ, তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি। আমি তো ওই অ্যাকশনের পার্ট না, আমি তো সেটা করছি না। শেখ হাসিনা আমলে সরকার নিজে করতো মামলা। ওকে, আমরা প্রফেসর আসিফ নজরুল, আপনি যেমন আমাকে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল, আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন। আপনি স্নেহ করেন একজন মানে প্রথিতযশা আইনজীবী, আমার থেকে একটু বয়সে কম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের প্রসঙ্গে মামলা আইনজীবী, আমি তাকে কোট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না। তিনি বলেছিলেন, এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না। তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন, এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি
মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতি আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না, ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না। এক পর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা, বা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন, আপনি যদি একটু দেখতেন। আপনাকে যদি বলি, আমি তো জ্যোতির্ময়কে স্নেহ করতাম, তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে ইয়েতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। জ্যোতির্ময় বক্তব্যটা ছিল আমার মতো একটা গর্ধব শ্রেণীর লোক কিভাবে আইন উপদেষ্টা হলো আর কি। তো উনি যারা গর্ধব ভাবে, তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন, আমি একটা ইন্টারন্যাশনালতে পিএইচডি করা, 2টা পোস্টডক করা, আমার 8-10টা ইন্টারন্যাশনাল জার্নালে লেখা আছে, আমি একটা পত্রিকাতে ল বিষয়ে লিখছি এত বছর যাবত, যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে, তার কমেন্ট তো আমি গুরুত্ব দিয়ে পড়ি না। সে কি বলছে আমি তার কোনো কমেন্ট পড়ি না, কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু আমি এটা জানি, আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর, তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে। ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে, সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনি এটা দরকার হলে দেখে নিন। আমি তার কিছু পড়ি না, কারণ যে লোকের প্রতি আমার রেসপেক্ট নাই, আমি তার কোনো কিছু পড়ি না। আচ্ছা, ঠিক আছে, ফেয়ার এনাফ। আমি সম্প্রতি আপনি নিশ্চয়ই আপনি পড়ার সময় পেয়েছেন কিনা, সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম আলোতে লিখেছেন যে, কোট করছি, অনেকে আশা করেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে বিস্তার লাভ করা যথেচ্ছ অন্যায়, আটক রাখার সংস্কৃতি তাদের পতনের মধ্যে দিয়ে এর অবসান ঘটবে, কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকার মুখে সংস্কারের যতই বুলি আওড়াক, এই পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না। ফারজানা রূপা এবং শাকিলের কথা আমি আগেই বলেছি, আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক আনোয়ারা বেগম, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং নাম না জানা অনেক লোক এই আটক রাখার সংস্কৃতির শিকার হয়েছেন। আপনার কাছ থেকে জাস্ট 2-1 লাইনে একটা আপনি যে দুজনের নাম দিলেন, ওনাকে তো জামিনে মুক্ত হয়েছে, সাথে সাথে জামিনে মুক্ত হয়েছেন। এখন ধরেন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম, আমি এক্স্যাক্টলি ডেভিডের মতোই লিখতাম। আমি অ্যাক্টিভিজম হচ্ছে একটা পার্ট, আর যখন আপনি একটা দায়িত্বে আসেন সেটা হচ্ছে অন্য পার্ট। একদম ধরেন মামলা যেমন 2 প্রতিপক্ষ থাকে না, সেরকম। তো আমি যখন এই সাইডে এসেছি, তখন আমার কাছে মনে হচ্ছিল, আহারে অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল, খালি কমপ্লেইন করি, হাজার হাজার কোটি কোটি লোকের বাহবা পাওয়া যায়। আর এই জায়গায় আসলে অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হইতে হয়, আরো অনেক কাজ করার স্কোপ থাকে। এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্বে থাকে বা থাকবে, তারা আরেকটু ভালো করে কাজ করার সুবিধা পায়। কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা হয়, সেটা মানে সর্বাংশে ঠিক না। আমার মনে হয় আমরা যেহেতু মাঝখান থেকে বিষয়টা দেখি, আমরা এটা খুব ভালো আসলে বুঝতে পারি। আপনার এই কথাটা একদম হিরণময়, যে আসলে কাজ করলেই আসলে অনেক সমালোচনার মুখে পড়া যায়, এবং সমালোচনা করতে তো আসলে কাজ করা লাগে না, সমালোচনা করা খুব সহজ। আমরা একটু প্রবাসীদের প্রসঙ্গে আসি স্যার। খালেদ, এক মিনিট, আমি আপনাকে একটা কথা বলে দিই। এই যে ধরেন, আমাকে মাঝে মাঝে আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে আমি এই যে উপদেষ্টার দায়িত্ব নিলাম, আমি লাইফটা এনজয় করছি কিনা। আপনাকে আমি বলি, এটা আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এনজয় করতেছেন না। এই প্রশ্ন আমি শেষের দিকে করতাম, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি এনজয় করতেছেন না। আমি আপনাকে বলি, ধরেন আমার তো অনেকগুলো জীবন ছিল, কিছু কিছু জিনিস আপনি জানেন। আমি সাংবাদিক ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমি বিদেশে গবেষক হিসাবে কাজ করেছি, আমি কনসালটেন্ট ছিলাম, আমি উপন্যাসিক ছিলাম, আমি কলামিস্ট ছিলাম, আমি টক শোতে অ্যাপিয়ার করতাম। এবং এটা হচ্ছে আমার উপদেষ্টার জীবন। এর চেয়ে জঘন্য, অসহনীয়, মানে এর চেয়ে জঘন্য অসহনীয় জীবন আমার কখনো আসে নাই। আমি খালি দোয়া করি কবে এটার থেকে আমি রেহাই পাবো। আশ্চর্য হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটু আসতাম যে আপনার এত কালারফুল একটা জীবনে যে এতগুলি পালক, এটাকে আসলে আপনি আসলে কিভাবে দেখবেন। কিন্তু আমি প্রসঙ্গে আসতেছি, কিন্তু আমাদের প্রবাসীদের একটু উদ্বেগ, উৎকণ্ঠা, এবং আপনি আসবেন যে দুটি। তার আগে খালেদ, এই প্রসঙ্গটা আবার শেষ করে নেই, এটা বলি, তারপর আপনি বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আসবেন। আচ্ছা, প্রবাসীতে নিয়ে বলেন তাহলে। না, প্রবাসীদের 2টা, মানে সংযুক্ত আরব আমিরাত থেকে একদল প্রবাসী আপনি আসবেন জেনে আমাকে খুব অনুরোধ করেছেন একটা বিষয় বলতে, যে বাংলাদেশের জন্য সকল রকম ভিসার কার্যক্রম আমিরাত সরকার বন্ধ করে রেখেছে। এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করে এটা থেকে মুক্তি দিতে পারবে কিনা? পৃথিবীর অন্যান্য দেশের যারা শ্রমিক শ্রেণীর অন্যান্য দেশের লোক আছে, তাদের জন্য ভিসার ব্যবস্থা আছে, শুধু আমাদের দেশের লোকের জন্য নাই। এখন তারা খুব কাতর হয়ে, মানে আপনার কাছে একটু
জানতে চাইছে যে এটার ব্যাপারে সরকার কিছু করছে কিনা। ভাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি তো ভাই, আপনাদেরকে একটা প্রশ্ন করি তো ভাই, কেন নাই ভাই, কেন নাই? আপনারা যারা প্রবাসে কাজ করে আপনাদের মধ্যে 99% মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত অনেস্টলি কাজ করেন, কিন্তু 1% হলেও মানুষ আছে যারা সেখানে আপনার যে সমস্ত কাজ করেন সেটা ওখানকার লোকদেরকে প্রচন্ড ক্ষুব্ধ করে। আপনারা জানেন যে এখানে আপনার ওরা বাংলাদেশ স্বাধীনতা আছে, অন্য কিন্তু 1% লোকের কথা বলছি না, 1% লোক করে তারা যারা কষ্টকর। আমরা তো অনেক চেষ্টা করছি। ধরেন আমি আপনাকে বলি, আমি এগুলি কথা যদি বলি মনে হয় সারাক্ষণ নিজের কথাই নিজে বলতেছি। আমি যে সৌদি মন্ত্রীর সাথে, শ্রমমন্ত্রীর সাথে লাস্ট দেখা করলাম, উনি আমাকে বললো তুমি প্রথম মিটিং একটা জিনিস চেয়েছিলে, সেটা আমরা করে দিয়েছি, তোমাদের যারা নারী শ্রমিক আছে, যারা ইররেগুলার, তাদেরকে রেগুলারাইজ করার ব্যবস্থা করেছি। জর্ডানের মন্ত্রী আমাকে বলেছে জর্ডনে যারা নারী শ্রমিক আছে, যারা ইররেগুলার হয়ে গেছে, তারা যদি ভলেন্টারিলি আসে বিনা পয়সায়, তাদের প্রত্যেককে রেগুলারাইজ করে দেওয়া হবে। এরকম আমরা তো ভাই নিরন্তর চেষ্টা করছি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফোন করার পর ওইখান থেকে সমস্ত যারা বন্দী ছিল তারা চলে আসছে। কিন্তু সৌদি আরব থেকে সবচেয়ে মুক্তি দেওয়া হচ্ছে, সবচেয়ে সংখ্যক বন্দী। এর আগে চেষ্টা করছি, সংযুক্ত আমিরাতে আমাদের পাঠিয়েছে, উনি বারবার চেষ্টা করছেন, গিয়েছি কাতারে, বারবার আমরা আস্তে আস্তে ওপেন আপ করার চেষ্টা করছি। ভাই এটা তো আমাদের মুখের কথায় হয়ে যাবে না, আমরা চেষ্টা করছি। দেখেন আমি সৌদি আরবে যাওয়ার পর আপনারা আমাকে কমপ্লেইন করেছেন বিমানের ভাড়া বেশি, আমি এসে পরের দিন সকালবেলা স্যারের অফিসে একটা মিটিং করি, আমাদের না সেটা খোলাটা আমি যতই চেষ্টা করি, এটা আমার নিয়ন্ত্রণাধীন বিষয় না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু একটা বিষয় যে সরকার পরিবর্তনের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে? মানে হাসিনা সরকারের আমলে উনাদের অবস্থা ভালো ছিল, সরকার খুব বেশি খেয়াল খবর রাখতো, আপনার সরকার কম রাখতেছে, ব্যাপারটা কি এরকম কোনো কারণে? শেখ হাসিনা সরকার যতগুলা বন্ধ হয়েছে, ইউএই বলেন, বাহরাইন বলেন, সব শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়েছিল। ওকে, আমাদের আমলে বরং সৌদি আরবে লোক পাঠানো বেড়েছে, জর্ডনে লোক পাঠানো বেড়েছে। আমাদের আমলে বরং ইউএইতে মার্কেট ইনশাআল্লাহ তাড়াতাড়ি খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা একটা আসার কথা। দ্বিতীয়টা হচ্ছে এক ধরনের দাবির মতো, সেই দাবিটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে। আসলে আপনি এটাকে কি মনে করেন, এটা আইন সংশোধন করে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা? দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে, সেইটা আসলে রাখা উচিত কিনা 66 ঘ চেঞ্জ করে? ভাই দ্বিতীয়টা আমি বলতে পারবো না, ওটা তো সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয় আছে। প্রবাসীদের ভোটাধিকার প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। উনি আমাকে একটা কাজ দিয়ে গেছেন ইংল্যান্ডে যাওয়ার আগে, যে কনসার্ন বিশেষজ্ঞদের সাথে বসে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে ভোট নেওয়া সম্ভব হয় সেটা যেন আমরা ওয়ার্কআউট করে রাখি। উনি আসলে উনাকে বলবো, ইলেকশন কমিশনকে জানানো হবে, ইলেকশন কমিশনও চেষ্টা করছে। আমরা মানে কি বলবো, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হবে না আমাদের জন্য। আমরা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যত প্রচেষ্টা সম্ভব সমস্ত কিছু করবো, এটা বদ্ধপরিকর। এবং আমার কাছে মনে হয় স্যার যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসগুলো চায় তার মধ্যে এটা অন্যতম। ইনশাআল্লাহ এটা আমরা করতে পারবো। আমি যেহেতু একটু প্রবাসে থাকি, আমাকে কিন্তু এই যে অনেকে বলতে থাকেন যে আমরা যেহেতু 27 বিলিয়ন ডলার যেহেতু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে যায়, এটা নিশ্চয়ই আরো বাড়বে, আরো আকর্ষণ সৃষ্টি হবে বাংলাদেশটা ওর পরবর্তী জেনারেশনের কাছে আকর্ষণীয় করার জন্য। আপনারা এটা নিয়ে কখনো ভাববেন কিনা যে ওনারা যাতে রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসতে পারে, যারা আসতে চান দ্বৈত নাগরিকদের মধ্যে কেউ? যারা আসতে চান ওনারা তো আসতে পারছেন, সমস্যা হচ্ছে না তো। এই যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ হওয়া যায় না, যে সংসদ সদস্য হওয়া যায় না, যে 66 2 গ। এটা অনেক বড় সাংবিধানিক প্রশ্ন, এটা আপনার রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব না। ওকে, এটা নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করি না। আপনারা বলেছেন, ঠিক আছে, আমি এটা কথা বলে দেখব কিছু করার স্কোপ আছে না। আচ্ছা ঠিক আছে, আমার একটা এটা হচ্ছে যে আপনার যেহেতু ক্ষুরোধার, আমি এটাকে কি বলবো, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি অনেক দূর দেখতে পান।
সেই জন্য আমি আপনার কাছ থেকে একটু এই বিষয়টা একটু জানতে চাইবো যে অনেকে বলতেছে যে এই প্রফেসর ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের যে সম্ভাব্য বৈঠক, মানে বৈঠকটা আসলে এখন ঘোষণাই করা হয়ে গেছে, সম্ভাব্য আমি বলবো না, সম্ভাব্য যে আলোচ্য সেইটার সফলতার উপর বাংলাদেশের রাজনীতির বা মাঠের উত্তাপ প্রশমনের এবং রাজনীতিটার একটা দিক ঠিক হওয়ার একটা বড় সম্পর্ক আছে। আপনিও কি তাই মনে করেন কিনা, এবং যদি আপনি তাই মনে করেন তাইলে কি মানে এই ক্ষেত্রে নির্বাচনের ডেটে আপনি পরিবর্তন দেখেন কিনা, মানে এপ্রিল টু ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি টু ডিসেম্বর, মানে উনিও 2 মাস আগাইলেন উনি 2 মাস পিছাইলেন, এরকম কিছু দেখেন কিনা? আমি মনে করি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনি দেখেন পাবলিক স্ফিয়ারে বিএনপিকে অনেকভাবে অনেক সমালোচনা করা হয়। আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং এ বসি, আপনার কি বিশ্বাস হবে আমরা বিএনপির 2 জন ডাকলে জামাতেরও 2 জন ডাকি, এনসিপিরও 2 জন ডাকি। এমনকি এমন প্রোগ্রাম আছে যেখানে গণতান্ত্রিক বাম মঞ্চ যে মান্না ভাইদের, সেখান থেকে দাওয়াত পেয়েছে 3 জন, বিএনপি থেকে দাওয়াত পেয়েছে 2 জন। বিএনপি এগুলি নিয়ে কোনোদিন কমপ্লেইন করে নাই। বিএনপি প্রত্যেকটা সংস্কারের মিটিং এ সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বিএনপি, 3 দিন টানা অংশগ্রহণ করেছে। অধিকাংশ আপনি দেখবেন কেউ ফটো কার্ড বানায় বিএনপিকে ভিলেনাইজ করার চেষ্টা করা হয়, অধিকাংশ সংস্কার প্রস্তাব তারা রাজি হয়েছে, কিছু কিছু ফরম্যাটে তাদের আপত্তি রয়েছে। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে আর বিএনপির জনপ্রিয়তা, সেই পরিপ্রেক্ষিতে আমি তো মনে করি যে বিএনপির মতো একটা দলের মানে উনি সবচেয়ে প্রধান নেতা এখন, যেহেতু বেগম জিয়া এখন ওইভাবে কাজ করছেন না, তো ওনার সাথে বৈঠকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যে দূরত্বটা আছে, সেখানে কয়েকটা জিনিস আপনি পজিটিভ দিকটাও দেখেন। নির্বাচনের সম্ভাব্য লাস্ট ডেট ছিল 30 জুন, সেখান থেকে প্রায় 1.5 মাস এগিয়ে এসেছে, ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক। সেকেন্ড দিক হচ্ছে একটা ডেট ঘোষণা করা হয়েছে, ফার্স্ট 15 days of এপ্রিল। এখন ধরেন এইটুক পজিটিভ যদি হয়, এখন যদি আমি তো মনে করি এখন বাংলাদেশের রাজনীতিতে প্রধান যে 3টা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত এবং ছাত্রদের দল এনসিপি, এটার মধ্যে যদি অন্তত 2টা দল একসাথে একটা ধরেন মিলে স্যারের কাছে বলে বা কনভিন্স করার চেষ্টা করে যে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন বা রোজার আগে ইলেকশন দেন, তখন হয়তো সরকারের পক্ষে হয়তো পুনর্বিবেচনা করার হয়তো সুযোগ সৃষ্টি হবে, বা হয়তো অন্যান্য কনসিডারেশন আছে। বিকজ এই ডেটটা মেইনলি এটা তো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো স্যার নেয়, স্যার আমাদের বিভিন্ন ব্যাপারে অভিমত নিয়েছে। তো ওই যদি আপনার শোনেন, আমার কাছে না ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলের 5-6 তারিখে হবে, তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা যে এপ্রিলের প্রথমার্ধে বলেছে, এটা থেকে 1 দিনও যেন না পিছায়, একটা নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইলেকশনটা যেন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। যদি এই 2টা জিনিস এনশিওর করা যায়, তাহলে এই 1.5 মাসের সময়ের পার্থক্য খুব বড় কিছু হবে না। এপ্রিলে রাখলেও সমস্যা হবে না, ফেব্রুয়ারিতে আনলেও সমস্যা হবে না। এখন এই জিনিসটা আমরা সবাই মিলে বুঝে, আমরা এত স্ট্রাগলের পথ একসাথে আসছি, এই পথটুকু যদি আমরা একসাথে যেতে পারি, সেটা আমার মানে ব্যক্তি আসিফ নজরুল সাহেবের প্রত্যাশা থাকবে। প্রফেসর আসিফ নজরুল, আমাদের শেষ প্রসঙ্গ, এইবার একটু আপনার বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি আসলে অনেক ব্যস্ত থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় সময় দিতে পারেন না হয়তো বেশি খুব একটা। আপনি খেয়াল করলে দেখবেন আপনাকে নিয়ে প্রফেসর ইউনূসের পর আপনি হচ্ছেন সবচেয়ে বেশি মোস্ট টকড পারসন ইন, মানে সবচেয়ে বেশি কথা বলার লোক হচ্ছেন আপনি, যে যাকে নিয়ে কথা হয়, এবং সুন্দর সুন্দর ট্রলও হয় আপনাকে নিয়ে। সুন্দর সুন্দর ট্রলের মধ্যে কেউ হয়তো আপনাকে আপনার মুখের বা বলার বাচনভঙ্গি নকল করে হায় আল্লাহ জানো খালেদ বা ওরকম করেও আসলে অনেকগুলি কথা আছে। এর মধ্যে একটা কথা হচ্ছে যে আপনাকে আমি একটু প্রশ্ন করতেই চাই, আপনি এরকম একটা কথা বলেছিলেন, আপনি যদি কখনো মন্ত্রী হন বা রাষ্ট্রের কোনো দায়িত্ব আপনি পান, তাহলে আপনি দিনরাত কাজ করবেন এবং সেই কাজ করে আপনি আর কোনো দিকে তাকাবেন এবং অনেক কিছু আপনি করতে পারবেন যেটা আসলে আপনি করতে চান। আমাদের প্রশ্ন 10 মাস পার হয়েছে, আপনি হয়তো বড়জোর এখনকার যে টাইমলাইন অনুযায়ী বড়জোর আর 10 মাস আপনি থাকবেন। তারপরে আমরা আশা করতেছি যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, সেটাও আমরা আশা করতে পারি, কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং মনে করতেছি আপনি আর হয়তো সরকারি দায়িত্বে থাকবেন না। তো সেই জন্য আপনার এই 10 মাস কেমন গেল, কেমন যাচ্ছে, আপনি কেমন এনজয় করতেছেন? আমার পার্সোনালি মনে হচ্ছে আপনি অনেক এনজয় করতেছেন না। আপনি বারাক ওবামা একটা কথা বলেছিলেন যে এই ক্ষমতায় থাকার শেষ কয় মাসে উনি অনেক বুড়িয়ে গিয়েছিলেন। তো আপনাকে দেখেও আমার এরকম মনে হইতেছে যে মানে ওই এইটা আসলে আপনার কেমন ছিল, যে মানে এই 10 মাস আপনি যদি আমাদের বলেন। আপনাকে তো আমি তো বলেন, এটা মানে অকল্পনীয় পরিশ্রমের কাজ, অকল্পনীয় পরিশ্রম। আমি আপনাদের যেটা বলতাম যে দিনে রাত কাজ করব, আমি সত্যি দিনে রাত কাজ করি, আপনারা
যতভাবে পারেন ইনফরমেশন নিয়ে জিজ্ঞেস করে দেখেন। আমার মন্ত্রণালয়ে যায় ক্যামেরা ফিট করে রাখেন কয়টার সময় আসি। আমার যাতে যারা রাত 1টা-2টা পর্যন্ত মিটিং করে নাম দিয়ে দেবো, কেউ যদি ইনভেস্টিগেট করতেন আইসেন আমার কাছে। হ্যাঁ, 12-14 ঘন্টায় কাজ করি, এত পরিশ্রমের ধাক্কা পড়েছে। তারপর বিশাল টেন্স মুহূর্ত, ধরেন আমার সবচেয়ে কষ্ট লাগে, ধরেন যেই কাজের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নাই, সেটার দায় দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়, এটা আমার খুব কষ্ট লাগতো, খুব কষ্ট লাগতো। এখন একসেপ্ট করে নিয়েছি, কিছু করার নাই। আর একটা জিনিস হচ্ছে, ধরেন আমি কিছু জিনিস চাচ্ছি হয়তো, কিন্তু আমি করতে পারছি না। ধরেন আমি ল ডিপার্টমেন্টে যখন টিচার ছিলাম, আমি যেটা চাইতাম সেটা কি করতে পারতাম? তো আমি তো সরকারি 23 জন মন্ত্রীর একজন মন্ত্রী, তো আমি যেটা চাচ্ছি সেটা সবসময় হচ্ছে না। কিছু ক্ষেত্রে এটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়, বেদনাদায়ক হয়। কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা আমাকে মনে করতো, ধরেন যাদের সাথে আমি বিবৃতি দিতাম, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করতো, তারা কিভাবে যে এরকম সিচুয়েশন হচ্ছে, আসিফ নজরুল এটা একসেপ্ট করছে, এই করছে, তাদের তো আমি আর বলতে পারছি না। সেটা আমি তো ইন্ডিভিজুয়াল, আমার কথা আমি একসেপ্ট করছি না কোনোটাই বলতে পারছি না। এগুলি সব খারাপ খারাপ ফিলিংস এর কথা। আপনাকে আমি একটা জিনিস বলি, আমি অনেস্টলি বলছি, উইথ হাইন্ডসাইট যদি আমাকে দেখানো হতো মন্ত্রিত্ব মানে এই উপদেষ্টার জীবন মানে হচ্ছে এই, কোনো দিন আমি রাজি হতাম না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাকে একটা কথা আমি বলি, আমার একটা অপার আনন্দের জায়গা আছে, এটা আপনাকে আমার বলতেই হবে। সেটা না হলে এটা একটা অপরাধমূলক কাজ হবে। সেটা হচ্ছে আমি কিছু কাজ করার সুযোগ পাই, কিছু দায়িত্ব পালন সুযোগ পাই, সেটা আমাকে অপার আনন্দ দেয়, যেটা আমি এই অ্যাডভাইজার পজিশনে না আসতে করতে পারতাম না। যেমন ধরেন আমাদের মাহমুদুর রহমান ভাই, ওনাকে আমি খুব পছন্দ করি। ওনার প্রেস যখন আটকে রাখা হচ্ছিল, যখন ওনার প্রেসের এই কাগজপত্র নাই পুড়ে ঢুড়ে গেছে, এই জন্য অনেক ধরনের আপনার আমলাতান্ত্রিক জটিলতা দেখে যখন এটা ছাড়াচ্ছিল না, তখন আমি একটা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলাম, যেটা তাড়াতাড়ি করে যেন দিয়ে দেওয়া হয়। আমি যেদিন দেওয়া হয়েছে, আমার কাছে আবদাল ভাই এসেছিলেন, ওনার পত্রিকা নির্বাহী সম্বন্ধে আমার প্রচন্ড ভালো লেগেছে। আবার ধরেন যে আবু বকর আছে না, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গিয়েছিল, আবু বকরের ছোট ভাই, আবু বকরের বাবা আমার সাথে দেখা করতে এসেছিলেন। ওনারা প্রচন্ড দরিদ্র জীবন যাপন করেন। তো আবু বকরের ভাইয়ের একটা চাকরি, ছোটখাটো চাকরি যখন ব্যবস্থা করতে পেরেছি, আমার প্রচন্ড আনন্দ লেগেছে। আমার এখানে একটা আহত ছেলে যখন আসার পর আমাদের মন্ত্রী হিসাবে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত দেওয়ার একটা বাজেট আছে, একটা খাত আছে। খুব অল্প 6 লাখ 10 লাখ টাকা, কিন্তু একবারে 50,000 পর্যন্ত দিতে পারি। সেরকম আপনারা যখন কাউকে দিতে পারি তখন খুব ভালো লাগে, কারণ কাউকে 50,000 টাকা একবারে দেওয়ার সামর্থ্য আমার কোনোদিনও ছিল না, ভবিষ্যতে কখনো হবে না, কখনোই হবে না। এরকম আপনার ধরেন এগুলো যদি আমি বলতে থাকি, তখন হয় কি, ধরেন মানুষ বলে যে আচ্ছা আপনি কি করেন। এখন আমি যদি প্রত্যেকদিন কি করেছি বলতে থাকি, কতগুলা লোক আসে দেখা করে, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি, এটা যদি বলতে থাকি শোনেন, তখন তো এটা একটা অসহনীয় ব্যাপারে পরিণত হবে, যে এই লোকটা কি পাগল লাগে, সারাদিন কি ভালো কাজ করছে এটা বলতে থাকে। ভাই আমি সারাদিন চেষ্টা করি। যদি আমি কম পারি, তাহলে মনে করেন আপনারা যারা সমালোচনা করবেন, ভাই আপনার চেয়ে আমার বুদ্ধি কম, আপনার চেয়ে আমার অভিজ্ঞতা কম, আপনার চেয়ে আমার পড়াশোনা কম, হয়তো এই কারণে, কিন্তু চেষ্টা, ইচ্ছা, প্রচেষ্টা এর একটাও হয়তো ঠিক না। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যেহেতু শিক্ষক মানুষ, আপনার এই 10 মাসের এই উপদেষ্টা জীবনে আপনি যা করেছেন, তাতে কি আপনাকে পাস মার্ক দিবেন, এভারেজ মার্ক দিবেন, এভারেজ গ্রেড দিবেন, কি দিবেন? আমি কোনো মার্কস দিব না, আপনারা মার্কস দিবেন। আমি যখন চলে যাব, আমি কি করেছি সব বলবো। আপনারা যারা এই আমি শুধু চেষ্টাটার ক্ষেত্রে মানে আপনি আপনার যে এফোর্টটা দিয়েছেন সেটার ক্ষেত্রে কি আপনি মানে সন্তুষ্ট, যে মানে বা এরকম কি যে আপনি তার চেয়ে বেশি দিতে পারতেন, এরকম কি? আপনি যদি ফিজিক্যাল পরিশ্রমের কথা বলেন, আমার পক্ষে এভারেজ 12 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না। আমি কোনো সময় 14-16 ঘন্টাও কাজ করেছি, সুতরাং বিন্দু বেশি সময় দিতে পারতাম না। আর আপনি যদি বলেন আমি আরো বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ করতে পারতাম নাকি, সেটা তো ভাই আমি বলতে পারবো না। আমার বুদ্ধি তো কোয়ান্টিফাই করা যায় না, কাজের পরিমাণটা কোয়ান্টিফাই করা যায়, কাজের পরিমাণে আমি মোটামুটি একটা অ্যানসার পাইছি। আপনার যে বস আছে, সে বসকে আপনার উপর খুশি, মানে প্রচন্ড খুশি, বস আপনার উপর খুশি, প্রচন্ড খুশি। আপনি ইউনূস স্যারের কথা বলছেন? জি, প্রচন্ড খুশি। আপনাকে একটা এক্সাম্পল বলি। ধরেন আমাদের যখন যে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত যখন একটা তদন্ত কমিটি করা হলো আর কি, তখন আমি বারবার বলছিলাম, স্যার আমাকে দিয়ে না, আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। 2-3 অন্যদের নামটা উঠলো, স্যার বলে না, তোমার না দিলে কাজ হবে না, তুমি থাকবা। তো এরকম অনেক কিছু স্যার আমাকে দিয়ে দেন। তুমি যদি অনেক খুশি না থাকেন, এটা আরেকটা তৃপ্তি। প্রচন্ড খুশি। যখন আপনার এই প্রশ্নটা শুধু ডক্টর আসিফ নজরুলকে চেয়ারে থাকা অবস্থায় করা যায়, আপনি কি বসের উপরে খুশি? মানে প্রফেসর ইউনূসের কার্যক্রমে কি আপনি খুশি? অধিকাংশ ক্ষেত্রে খুশি,
কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, কিছু ক্ষেত্রে খুব অল্প কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, খুব অল্প। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, উত্তর দেয়া না দেয়া আপনার ইচ্ছা। আমরা যে অনেকগুলি জিনিস দেখি যেটা আমার কাছে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয়, মানে উনি একটা ছবি দেন কি গ্রামীণ সমাধান কি জানি একটা ওই পে মানে টাকা পাঠাবে বিকাশ নগদের মতো একটা জিনিস, উনি একটা গ্রামীণ ইউনিভার্সিটি করেন, উনি করের টাকা মৌকুফ করেন, উনি হচ্ছে নোবেল প্রাইজ সহ আরো এরকম প্রাইজের করের টাকা মৌকুফ। এগুলি এই এই মানে প্রফেসর আসিফ নজরুল আপনারা থাকতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বলার তারে কেউ নাই, ইজ ইট পসিবল? আপনি আমাকে যেভাবে বললেন আমি সেভাবে চিন্তা করি নাই এতগুলা জিনিস। কিছু ক্ষেত্রে আমি জানি, কিছু ক্ষেত্রে আমি জানি, একটা ক্ষেত্রে অন্তত আমি জানি যেটা অনেক আগে আবেদন করে রাখা হচ্ছিল, বারবার গত সরকার দিচ্ছিল না দেখে নরমাল প্রসেস এটা হয়েছে, অনেক আগে আবেদন করা হয়েছে। আপনাকে একটা কথা বলি, মানে খালেদা জিয়ার জামিন সবগুলা হয়ে গেল, তো এটাও তো আপনার দীর্ঘদিন যাবত হচ্ছিল না। এখন যখন দীর্ঘদিন যাবত একটা জিনিস আটকে রাখা হয়, তারপর যখন এটা রেগুলারাইজ করার সুযোগ হয় তখন একসাথে হয়ে যায়, তখন এগুলি মনে হয় যেটা হয়তো দৃষ্টিকটু, কিন্তু হয়তো এগুলি অনেক আগে ডিজার্ভিং ছিল। একটা ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জানি, বাকিগুলো জানি না, অনেক আগে ডিজার্ভিং ছিল, অনেক আগে আবেদন করা হয়েছিল, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটকে রাখা হয়েছিল। এখন এটা আটকে রাখে নাই, নরমাল প্রসেস হয়েছে, এখন আটকে রাখবে কারণ তো কারোটাই আটকে রাখা হচ্ছে না। আপনারা যখন এরকম সমালোচনা করবেন আমার মনে একটুখানি ভিতরে তথ্য জেনে, ধরেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কত বছর আটকে ছিল জেনে নিয়ে করলে ভালো হয়। আমি আপনাকে ভিতরের তথ্য নিয়ে আমি আপনার সাথে আরেকদিন নিশ্চয়ই আমরা বসবো। যেমন গ্রামীণের এটা আটকে ছিল, এটা আটকে থাকা বলে না, এরকম আরো 10টা কোম্পানি আমি নিজেও করতে চাই গ্রামীণ সমাধান। এইটা হচ্ছে যে একটা মানে এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না স্যার। একটা গ্রামীণ সমাধানের লাইসেন্স যদি আপনি আমাকে দেন, এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না, আপনি আমাকে একটা দেন। এখন আপনি বলবেন তো যে উনার মানে মানে আমি জানি না একটা গ্রামীণ ইউনিভার্সিটি, আমি আপনাকে চিনি স্যার, আপনি জীবনে এটা করতে পারতেন না। আমি আপনাকে বলি না, আমি তো এন্টারপ্রেনার না, আমি আপনাকে বলি যে জিনিসটা আমি জানি না, তাও আমার বসের সম্পর্কে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমারও অত্যন্ত আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে প্রফেসর আসিফ নজরুল আপনি জানেন আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে আমিও ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমি যেহেতু জিনিসগুলো বেশি জানি না, কাজে আপনি এটা আমাকে জিজ্ঞেস করা অনুচিত হবে। আপনি যদি আমাকে বলেন যে ইউনুস স্যারের ব্যাপারে নিয়ে আপনার প্রশ্ন করবেন, স্যারের অনুমতি নেই, স্যার যদি আমাকে অনুমতি নেয় আমি আর একটা প্রোগ্রামে আসবো। আরেকটা কথা আপনাকে বলি, আচ্ছা আরেকটা কথা আপনাকে বলি, একটা মিনিট ধরেন আমি কোনো এন্টারপ্রেনার না, ফলে আমার তো কোনো কিছু পাওয়ার কথা না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, আমার এই 10 মাসের উপদেষ্টা জীবনে আমার ভাই বোন আত্মীয় স্বজন একটা মানুষ মিনিমামতম কোনো আনুকূল্য পায় নাই, বরং আমার যে আপন দুলা ভাই সে সুপ্রিম কোর্টের বিল্ডিং এ যেই জায়গায় বসতো সেখান থেকে তারা উঠায় দেওয়া হয়েছে, ঠিক আছে, সে ওখান থেকে স্থানচ্যুত হয়েছে। এবং আমি মানে আপনাকে কি বলবো আর কি, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এখন আমি তো আর এন্টারপ্রেনার না, এন্টারপ্রেনার যদি হইতাম, ধরেন আমি যদি একটা খুব জনকল্যাণমূলক একটা প্রজেক্ট থাকতো, আমি হয়তো চেষ্টা করতাম জনকল্যাণমূলক প্রজেক্ট, আমার নিজস্ব স্বার্থ নাই সেটাকে দেখার জন্য, কিন্তু আমার তো সেটা নাই, ফলে আমি বলতে পারছি না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি আমার মিনিমামতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কুমিল্লা বাড়ি, আমার লালবাগের বাড়ি, ঢাকা ইউনিভার্সিটি, কোনো ক্ষেত্রে আমার কোন রকম স্বজন প্রীতি আমি করিনি। এবং আমার আরেকটু বলি আমার জানা মতে যেসব উপদেষ্টারা আমার সাথে ঘনিষ্ঠ, যারা ঘনিষ্ঠ আমার জানা মতে তারা কেউ করে নাই আমার জানা মতে। আচ্ছা স্বজনপ্রীতি আপনি কিরকম বলবেন, মানে ধরেন ভাইয়ের ছেলেকে প্রেস উইং এ নিয়োগ দেয়া কি স্বজনপ্রীতি? যদি সেটা আপনার যোগ্য হয় এটা অন্য বিবেচনা থাকতে পারে। আপনি তো স্বজনপ্রীতি ডেফিনিশন প্রীতি সব জায়গাতে একরকম হয় না, আপনি যে কোনো জিনিসের সংজ্ঞা সবার কাছে একরকম হয় না। এখন যদি কারো কাছে মনে হয় যে না সে ডিজার্ভিং এবং সে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে আসছে হতে পারে, আবার কারো কাছে মনে হতে পারে না ডিজার্ভিং হলেও প্রপার প্রসেসের মধ্যে হলেও আমি নিব না। কেউ কেউ হয়তো সমালোচনার ভয় করে, কেউ কেউ যদি মনে করে যে আমি যেহেতু ভালো কাজ করছি আমি সমালোচনাকে কেয়ার করবো না, থাকতে পারে মানসিকতা। যথেষ্ট প্রশ্ন হয়েছে খালেদ। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই প্রশ্নটা মানে আমি জানি যে আপনাকে করা, বাট ঘটনা হইতেছে হচ্ছে যে আমরা তো আসলে একটা অন্যরকম বাংলাদেশের একটা স্বপ্ন আপনারাই আমাদেরকে দেখাইছিলেন, মানে প্রফেসর আসিফ নজরুলের জন্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমরা একটা অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, যেই স্বপ্নটা বাস্তবায়ন করতে আমাদের সাহায্য করছে হচ্ছে আমাদের ছাত্ররা, আমাদের বাচ্চারা। তো আমরা এই স্বপ্নটা যাতে আর দেখতে পারি, সেই দেখে যেতে পারি। আমি আর প্রশ্ন করতে চাই না, আপনি যদি আমাদের উদ্দেশ্যে আর কিছু বলেন আমরা শেষ করি অনুষ্ঠান। তাহলে আজকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলি প্রশ্ন আসলে করছি, কিছু প্রশ্ন হয়তো আপনাকে মানে
না ঠিক আছে, সেই স্বপ্নের কিছু লক্ষণ কিন্তু আছে। দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হজ হয়েছে কখনো? বাংলাদেশের ইতিহাসে এরকম ঈদের মধ্যে আপনার হয়েছে যে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, রোজার মধ্যে দাম বাড়ে নাই? এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, কোনো এক্সচেঞ্জ রেট পরিবর্তন হয়নি। পৃথিবীর কয়টা দেশে হয়েছে? সংস্কারের কাজ হচ্ছে, 10-12টা ভালো ভালো আইন হয়েছে। আমাদের প্রবাসীদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ হয়েছে, যেটা আপনার ওই যে আপনার অ্যাটর্নি করার ক্ষেত্রে আর কি, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে অনেকগুলা কাজ হয়েছে। তো হয়তো আরো বেশি কাজ করা যেত। ইনশাআল্লাহ বাকি 10 মাস যেন আমরা আরো ভালো কাজ করতে পারি, দোয়া করবেন। আমাদের প্রচেষ্টা কোনো রকম ঘাটতি নাই। আর প্রফেসর আসিফ নজরুল, মাননীয় আইন উপদেষ্টার কাছে আমি একটু অনুরোধ করে রাখি যে আমাদের আসলে সবসময় ইচ্ছা থাকে আমরা আসলে আপনাকে পাই, যত দ্রুত পাবো ভাবি বা যত ফ্রিকোয়েন্টলি পাবো ভাবি, তার চেয়ে আপনাদের ব্যস্ততা থাকেই। কিন্তু অন্যান্য উপদেষ্টারাও যদি আমাদের সাথে আসলে কথা বলেন, প্রধান উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলার সুযোগ দেন, তাহলে আমাদের জন্য আসলে জানা বোঝা এবং মানে সবচেয়ে বড় কথা হইলো, আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের শত্রু না, যে যদিও একটা দুইটা প্রশ্ন যেটা আপনি লাইক নাও করতে পারেন, সেই জন্য আমরা আপনাদের শত্রু না, এটা যদি জ্ঞান করেন আর কি, তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে কোনো প্রশ্নের কোনো বার দেন নাই, কোনো প্রশ্ন শুনতে চান নাই। আপনার এই ভূমিকার জন্য আমি আসলেই, অনেকে আমাকে বলতেছে যে আমি নাকি আপনাকে অনেক বেশি বেশি তেল দিচ্ছি। আমি এই তেল দিতেই চাই, যে আমি বলতেই চাই যে প্রফেসর আসিফ নজরুল রে আমি এটা মানে আপনি আমার জন্য যেই অস্বস্তিকর প্রশ্ন করেছে, এই প্রোগ্রাম শেষ হওয়ার পর অনেকক্ষণ দুশ্চিন্তা থাকতে হবে। না প্রফেসর আসিফ নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে মানে কথা বলা সবসময় আনন্দদায়ক। ক্যামেরা